পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আর রহস্যময়তা, সমুদ্রের বিশালতা, জঙ্গলের আদিম ঘ্রাণ, পশু পাখিদের যাপন, গ্রামীণ পথের অনাবিল আনন্দ বা নদী তীরের শোভা আমাকে চিরকাল দুদণ্ড শান্তি দেয়। কিন্তু সেসব গল্প আজ নয়। আজ বরং বলবো ইতিহাসের কথা, বলবো কিছু ঐতিহাসিক স্থাপত্যের কথা। সেই সব ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে টাইম মেশিনে করে পৌঁছে যাওয়া যায় শত সহস্র বছর আগে। সেখানকার কিছু ঐতিহাসিক ঘটনা ইতিহাস বইয়ের পাতা থেকে উঠে এসে চোখের সামনে সিনেমার মতো ফুটে ওঠে। তেমনই কিছু অতীত কাহিনী নিয়ে এই ফটো স্টোরি। প্রথমেই শুরু করব নালন্দা মহাবিদ্যালয় দিয়ে। এক সময় আমাদের এই ভারতবর্ষ ছিল বিদ্যা শিক্ষার পীঠস্থান। প্রাচ্য শিক্ষার এই পীঠস্থানে দেশ বিদেশের ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে আসত। গুপ্ত রাজাদের সময় তার গৌরব শিখরে পৌঁছয়। পঞ্চম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত নালন্দার ঐতিহ্য অক্ষুণ্ণ ছিল। তিনবার বিপর্যয় নেমে এসেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর। ধ্বংস হয়েছে, আবার কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায় দুবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে নালন্দা। কিন্তু দ্বাদশ শতাব্দীতে ধ্বংস হওয়ার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি এই মহাবিদ্যালয়। আধুনিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সমস্ত উপকরণ বর্তমান ছিল এই বিদ্যাঙ্গনে। পরিকল্পনা ও নির্মাণ কার্যে কতটা নিখুঁত থাকলে 300-400 বছর পরেও ধ্বংসাবশেষের ভিতের উপরেই আবার নির্মাণ কার্য গড়ে তোলা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ নালন্দার নির্মাণশৈলী। ধ্বংসাবশেষের কোনো এক নির্জন কোণায় নিশ্চুপে দাঁড়িয়ে কল্পনাপ্রবণ মনটাকে প্রসারিত করলে আজও শুনতে পাওয়া যায় বৌদ্ধ ভিক্ষুদের সমবেত পাঠ ও বুদ্ধাং শরণাং ধ্বনি। শুধু একটাই দুঃখ থাকে যে বৌদ্ধ ধর্ম ও তার শিক্ষার প্রসার সুদূর প্রাচ্যে প্রসারিত হলেও যেখান থেকে সেই শিক্ষার সূত্রপাত, সেই ভারতবর্ষে আজ দূরবীন দিয়ে খুঁজতে হয় তাকে। মহারাষ্ট্র ও সমস্ত কোঙ্কণ উপত্যকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দুর্গ। সেরকমই একটি দুর্গ প্রতাপগড়। ইতিহাস বইয়ের পাতায় ছত্রপতি শিবাজির ও আফজল খাঁর মুখোমুখি দ্বৈরথ ও বাগনক দিয়ে আফজল খাঁকে হত্যার ইতিহাস আমাদের অজানা নয়। সেই ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই দুর্গ। দুর্গম পাহাড়ি পথে কয়েকশো বছর আগে তৈরি এই দুর্গের গঠনশৈলী দেখে কেবল অবাক হতে হয়। ইতিহাস বোধহয় পরবর্তীকালে মানুষকে চমকে দেয়, মোহিত করে, আর সময়ের প্রতি শ্রদ্ধাশীল হই আমরা। কোঙ্কণ উপত্যকার মরুদ্বীচের অদূরেই আরব সাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মরুৎজাঞ্জিরা। মাঝ সমুদ্রের একটি দ্বীপের সমগ্র অংশ নিয়েই নির্মিত হয়েছিল এই দুর্গ। নির্মাণশৈলী বিস্ময়কর। মাঝ দরিয়ায় এই জলদুর্গ দেখে পর্যটকের মনে ভারতবর্ষ, তার ইতিহাস, মিথ, প্রচলিত কাহিনী প্রতিধ্বনিত হয়। রাজাপুরী থেকে ছোট ছোট পালতোলা নৌকোয় আরব সাগরের বুকে ভাসতে ভাসতে পৌঁছে যাওয়া যায় এই দুর্গে। দুর্গের প্রবেশপথে আছড়ে পড়ছে আরব সাগরের ঢেউ। নৌকো থেকে দুর্গের প্রবেশপথে অবতরণ বেশ রোমাঞ্চকর। দুলতে দুলতে নৌকো থেকে এক লাফে পৌঁছতে হয় প্রবেশের জাতালে। একটু এদিক ওদিক হলে আরব সাগরের জলে হাবুডুবু খাওয়ার প্রভূত সম্ভাবনা। গাইডের কাছ থেকে জানতে পারা যায় এক অজানা ইতিহাস। চারপাশের প্রাচীর শত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে আজও বহন করে চলেছে সেই ইতিহাসের সাক্ষ্য। মারাঠা, পর্তুগিজ বা ব্রিটিশরা অনেকবার চেষ্টা করেও কখনো দখল করতে পারেনি এই দুর্গ। অনেকবার হাত বদল হয়ে 1621 সালে দুর্গের মালিকানা আসে সিদ্ধি সেনাপতি কনিষ্ঠ সিদ্ধি অম্বরের হাতে। আহমেদনগরের আবিসিনীয় মন্ত্রী এই সিদ্ধি অম্বরের প্রভাব প্রতিপত্তি তখন এতটাই বেশি ছিল যে তিনি আহমেদনগরের নবাব মালিক অম্বরের নির্দেশ অমান্য করে নিজেকে জঞ্জিরা দুর্গের নবাব হিসেবে তুলে ধরেন। দুর্গের চারপাশের প্রাচীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 40 ফিট উঁচু ও সেখানে সর্বমোট 19টি গোলাকৃতি পর্চ লক্ষ্য করা যায়। এই দুর্গের ভিতর নবাবের মহল, স্নানাগার, মিষ্টি জলের পুকুর, মসজিদের ধ্বংসাবশেষ বিদ্যমান। রমরমার দিনে দুর্গটিতে 250টিরও বেশি কামান ছিল, যা সমুদ্রপথে আগত যে কোনো আক্রমণকে প্রতিহত করার ক্ষমতা রাখত। আজও 3টি কামানের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়।
ছত্রপতি শিবাজী ও তার পুত্র সম্ভাজির বহুবারের চেষ্টা সত্ত্বেও কোঙ্কণ উপত্যকার একমাত্র এই দুর্গ কোনোদিন মারাঠাদের করায়ত্ত হয়নি। পরে অষ্টাদশ শতাব্দীতে পেশোয়াদের সঙ্গে যুদ্ধে সিদ্দিদের পরাজয় হলে সিদ্দিদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই ম্লান হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও এই দুর্গটি তার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছিল এবং 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতার সাথে সাথেই তা স্বাধীন ভারতের অন্তর্গত হয়। পুনে থেকে 35 কিলোমিটার দূরে সিনহাগার দুর্গ পূর্বে পরিচিত ছিল কন্দানা দুর্গ হিসেবে। কন্দনেশ্বর মন্দির, গুহা ও সেখানে খোদাই করা কাজের উপস্থিতি থেকে অনুমান করা হয় এটি তৈরি হয়েছিল আনুমানিক প্রায় 2000 বছর আগে। 1647 সালে তৎকালীন আদিল শাহী সর্দার সিদ্দি অম্বরের কাছ থেকে ছত্রপতি শিবাজী এই দুর্গের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। মুঘল আর মারাঠাদের মধ্যে সুদীর্ঘ লড়াইয়ের ইতিহাস বহন করে চলেছে এই দুর্গ। এই দুর্গ থেকে সহ্যাদ্রি পর্বত শ্রেণীর অসাধারণ নৈসর্গিক শোভা মনকে আরাম দেয়। শিবাজীর সেনাপতি তানাজি মালুসারে 1670 খ্রিস্টাব্দে তার মারাঠা বাহিনী নিয়ে একটি মনিটর লিজার্ডকে অনুসরণ করে দুর্গের খাড়া প্রাচীর বেয়ে উঠে মুঘল বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। হিন্দি সিনেমার দৌলতে এই চরিত্রটির সাথে আজ আমরা পরিচিত। এই যুদ্ধই সিনহাগারের যুদ্ধ বলে খ্যাত। যুদ্ধে তানাজির মৃত্যু হলেও মারাঠারা জয়লাভ করে। এর আগে বা পরেও অনেকবার দুর্গের মালিকানার হাত বদল হয়েছে মারাঠা ও মুঘলদের মধ্যে। মারাঠাদের পর এই দুর্গ আসে পেশোয়াদের হাতে। 1817 সালে যখন শেষ পেশোয়া বাজিরাও রঘুনাথ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন তারা তাদের সমস্ত মূল্যবান সম্পত্তি পুনে শহরস্থিত তাদের বাসভবন শনিবারওয়াড়া থেকে এই সিনহাগার দুর্গে সরিয়ে আনে। কিন্তু 1818 সালের 1 মার্চ পেশোয়ারা ব্রিটিশ শক্তির কাছে নতি স্বীকার করে এবং সিনহাগার দুর্গের গৌরবময় ইতিহাসের পরিসমাপ্তি করে। পুনে শহরের আরেকটি বিশেষ দ্রষ্টব্য শনিবারওয়াড়া। 1730 সালের 10 জানুয়ারি শনিবার পেশোয়া প্রথম বাজিরাও এই দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1732 সালের 22 জানুয়ারি আরেক শনিবার এই দুর্গের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই কারণেই এই দুর্গটি শনিবারওয়াড়া বলে পরিচিত। মূলত পেশোয়াদের বাসভবন হিসেবেই এটি নির্মিত হয়। 1818 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আক্রমণে ইট নির্মিত দুর্গের উপরের নির্মাণ ভেঙে পড়লেও পাথরের তৈরি বেস স্ট্রাকচার এখনও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। বাজিরাও মাস্তানি সিনেমার দৌলতে এর সঙ্গে আমাদের কিছুটা পরিচয় হলেও আর একটি মর্মন্তুদ ইতিহাস জড়িয়ে রয়েছে এই দুর্গের সঙ্গে। 1772 সালে পেশোয়া মাধবরাওয়ের মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা নারায়ণ রাও পেশোয়া নিযুক্ত হন। তখন তার বয়স মাত্র 17 বছর। কিন্তু এরপরেই নারায়ণ রাওয়ের সঙ্গে তার কাকা রঘুনাথ রাওয়ের সংঘাত চরমে ওঠে এবং নারায়ণ রাও তার কাকাকে গৃহবন্দী করে। কথিত আছে, প্রতিশোধ স্পৃহা থেকে রঘুনাথ রাও গার্দি সর্দার সুমের সিং গার্দিকে চিঠি লেখেন নারায়ণ রাওকে বন্দী করতে। কিন্তু নারায়ণ রাওকে ধরো রঘুনাথ রাওয়ের স্ত্রী আনন্দবাইয়ের ষড়যন্ত্রে হয়ে যায় নারায়ণ রাওকে মারো। গার্দিদের আক্রমণ থেকে বাঁচার তাগিদে নারায়ণ রাও পুরো দুর্গময় ছুটে পালাতে থাকেন আর চিৎকার করতে থাকেন, কাকা আমায় বাঁচান। কিন্তু তাকে নৃশংসভাবে খুন করে টুকরো টুকরো করে তার দেহ কেটে ফেলা হয়। এখনো অমানিসায় নারায়ণ রাওয়ের সেই আর্তনাদ দুর্গের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে বলে এখানকার লোক মুখে শুনতে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্ব সীমান্তের সিকিমে অবস্থিত পেলিং শহরের নিকটস্থ রাবতেন্সে ধ্বংসাবশেষ বা রাবতেন্সে রুইন নামগিয়েল রাজবংশের রাজধানী হিসেবে চিহ্নিত ছিল। 1670 সালে এটি নির্মিত হয় তেনসুং নামগিয়েলের রাজত্বে এবং তিনি তার রাজধানী ইয়াকসাম থেকে এই রাবতেন্সেতে স্থানান্তরিত করেন। তাঁর মৃত্যুর পর তার পুত্র চাঁদার নামগিয়েল 1700 সালে রাজা হিসেবে অভিষিক্ত হন। কিন্তু তিনি তার বৈমাত্রেয় দিদি পেন্দি ওয়াংমু ও ভুটানি সৈন্যের দ্বারা নিজের রাজ্য থেকে নির্বাসিত হন এবং তিব্বতে পালিয়ে যান। 10 বছর পর 1710 সালে তিনি তিব্বতীদের সাহায্যে রাবতেন্সে পুনর্দখল করেন। ভুটানিরা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু তার বৈমাত্রেয় দিদি পেন্দি ওয়াংমু ষড়যন্ত্র করে 1716 সালে এক তিব্বতী চিকিৎসকের মাধ্যমে চাঁদার নামগিয়েলকে খুন করেন। যদিও রয়্যাল আর্মি ফোর্স এরপর সেই চিকিৎসক ও পেন্দি ওয়াংমুকে হত্যা করে,
কিন্তু তারপরেও সিকিম রাজ্য বহুবার নেপাল ও ভুটান সেনাদের দ্বারা আক্রান্ত হয়। 1793 সালে সুদ্রুব নামগিয়েল চীনা সৈন্যের সাহায্যে নেপালিদের হাত থেকে রাবদেন্সে পুনর্দখল করেন, কিন্তু তারপরেই তিনি সিকিমের রাজধানী টুমলুঙে সরিয়ে নিয়ে যান। বারংবার রাবদেন্সে নেপালিদের কর্তৃক আক্রান্ত হতে থাকে ও অবশেষে ধ্বংসাবশেষে পরিণত হয়। কিন্তু নৈসর্গিক দৃশ্যের নিরিখে এই ধ্বংসাবশেষ অতুলনীয়। রাবদেন্সের উত্তর প্রান্তে ছিল রাজাদের বাসস্থান। তার পাশেই 3টি চোরতেন দেখতে পাওয়া যায়, যেটি ছিল রাজাদের প্রার্থনা অঙ্গন। এখান থেকে উত্তর প্রান্তে নীল আকাশের প্রেক্ষাপটে তুষার শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মনোমুগ্ধকর। ইতিহাস ছাড়াও এই অসামান্য নৈসর্গিক শোভা যে কোনো পর্যটকের মন কেড়ে নিতে বাধ্য। লখনৌ শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের এক রক্তক্ষয়ী বিদ্রোহের কাহিনী, কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্যের কথা না বললে লখনৌ শহরের পূর্ব গৌরব অধুরা থেকে যাবে। লখনৌ শহরের ব্রিটিশ রেসিডেন্সি ছিল কার্যত একটি ছোটখাটো শহর। ব্রিটিশ নাগরিকদের থাকার জন্য তৈরি হওয়া এই স্থাপত্যের মধ্যে আধুনিক সভ্যতার সব অনুষঙ্গ দেখতে পাওয়া যায়। 1857 সালের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট শহরে, পরে তার রেশ এসে পড়ে লখনৌ শহরে। তৎকালীন লখনৌ শহরের ব্রিটিশ কমিশনার স্যার হেনরি লরেন্স বিপদ আঁচ করে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী মজুত করেন এখানে, এবং লখনৌ শহরে ইতিউতি ছড়িয়ে থাকা সমস্ত ব্রিটিশ নাগরিকদের এখানে আশ্রয় নিতে অনুরোধ করেন। প্রায় 6 মাস অবরুদ্ধ হয়েছিল ব্রিটিশ রেসিডেন্সি, কিন্তু শেষ পর্যন্ত তারা বিদ্রোহীদের আগ্রাসন প্রতিহত করতে সমর্থ হন। কিন্তু এরপরে ভারতীয়রা বুঝতে শুরু করে প্রবল পরাক্রমশালী ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব। প্রমাদ গণে ব্রিটিশরা। ব্রিটিশ রেসিডেন্সি সেই থেকেই পরিত্যক্ত, কিন্তু ব্রিটিশরা এটা রেখে দেয় ওয়ার মেমোরিয়াল হিসেবে, যা আজ লখনৌর একটি প্রসিদ্ধ পর্যটক স্থল। বিদ্রোহীদের উপর শুরু হয় অমানসিক নিপীড়ন, তাদের আলাদা আলাদা কারাগারে অবরুদ্ধ করা হয়, শেষ হয় একটি ঐতিহ্যশালী শহরের ইতিবৃত্ত। ব্রিটিশ রেসিডেন্সি ছাড়াও নানা রকম স্থাপত্য ছড়িয়ে আছে সমস্ত লখনৌ শহর জুড়েই। সেই সব স্থাপত্যের নির্মাণ কৌশল আজও অভিভূত করে দেশি বিদেশি পর্যটকদের। আছে বড়া ইমামবাড়া, বুলবুলাইয়া, বাউলি, আসিফা মসজিদ, ছোটা ইমামবাড়া, রুমি দরওয়াজা, নহবতখানা ও আরও অনেক স্থাপত্য। স্থাপত্যগুলির প্রত্যেকটি নিজ নিজ গুণে অনন্য। নির্মাণের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এই প্রত্যেকটি স্থাপত্যের নির্মাণ শৈলী আমাকে মুগ্ধ করেছিল। কিন্তু নির্মাণশৈলী ছাড়াও এই নির্মাণের সঙ্গে যুক্ত আরেকটি ঘটনা বেশ অবাক করা। লখনৌর তৎকালীন নবাব আসাফউদ্দৌলার সহযোগিতায় নির্মিত হয় বড়া ইমামবাড়া। 1784 সালে আওধ অঞ্চল এক ভয়াবহ দুর্ভিক্ষের সাক্ষী হয়। নবাব তখন তার সব প্রজাদের কাজ দেওয়ার উদ্দেশ্যে তাদের সবাইকে এই স্থাপত্য নির্মাণের কাজে নিযুক্ত করেন। কিন্তু সব শ্রেণীর মানুষরা তো আর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে না, তাই নবাব এক অভিনব পরিকল্পনা করেন। গরিব আর শ্রমিক শ্রেণীর মানুষদের তিনি দিনের বেলা কাজে লাগাতেন নির্মাণ করতে, আর ধনী শ্রেণীর মানুষকে তিনি রাতে কাজে লাগাতেন সারাদিনের কাজ ভেঙে ফেলার জন্য। ভাবা যায়? 1791 সালে বড়া ইমামবাড়া নির্মাণ কাজ সমাপ্ত হয়, আর তার আশেপাশের সময়ই সেই দুর্ভিক্ষেরও অবসান হয়। এই স্থাপত্যের স্থপতিকার ছিলেন কিয়াফাতুল্লাহ। অধিকাংশ সময়ই কোনো এক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আমরা অভিভূত হয়ে যাই, কিন্তু স্থপতিকারের নাম ইতিহাসে অনুল্লেখ থেকে যায়। সমগ্র নির্মাণ শৈলীতে মুঘল, রাজপুত ও গথিক স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাওয়া যায়, কিন্তু নির্মাণ কার্যে ব্রিটিশ স্থাপত্যশৈলী বা স্টিলের ব্যবহার করা হয়নি। ছাদের ঢালাইয়ে তুষ আর আখের গুড় ব্যবহৃত হয়, যা আজও এই স্থাপত্যের অসাধারণ অ্যাকোয়াস্টিক আমাদের মনে বিপুল বিস্ময় জাগায়। 1858 সালের মার্চ মাসে সিঙ্গাপুর থেকে 677 জন বন্দীকে নিয়ে একটি জাহাজ নোঙর ফেলে আন্দামানের পোর্ট ব্লেয়ারে। তার কয়েকদিনের মধ্যেই সেরুনামিস নামে আরও একটি জাহাজ কলকাতা থেকে 200 জন বিদ্রোহীকে নিয়ে এসে পৌঁছয় আন্দামানে। তখন আর সেলুলার জেল তৈরি হয়নি। একটি অস্থায়ী কারাগার ছিল ভাইপার আইল্যান্ডে। তখনও পর্যন্ত আন্দামানে কোনো জনবসতি গড়ে ওঠেনি। আন্দামান মূলত ব্যবহৃত হতো
স্টপ গ্যাপ সমুদ্র বন্দর হিসেবে। ব্রিটিশরা ঠিক করল আন্দামানেই গড়ে তোলা হবে নতুন কারাগার। ব্রিটিশ বিরোধী কোনো কাজে অভিযুক্ত বিদ্রোহীদের দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে পালাবার সব পথ রুদ্ধ। নানা হিংস্র জনজাতির বাস তখন সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে। ভারতের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে আন্দামানে দ্বীপান্তরিত করা হয়েছিল সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী বিদ্রোহীদের। স্বভাবতই সেই সব বিদ্রোহীদের পাহারা দেওয়ার জন্য প্রয়োজন হলো ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠার। আর তাছাড়া লখনৌর ব্রিটিশ রেসিডেন্সির বদলে ব্রিটিশ নাগরিকদের থাকার একটা নিরাপদ জায়গারও প্রয়োজন ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে ঘন বনানী সাফ হয়ে গড়ে উঠল ব্রিটিশদের আধুনিক কলোনি। ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হলো রস আইল্যান্ডকে। পোর্ট ব্লেয়ারের আগে রস আইল্যান্ডকেই ব্রিটিশরা চিহ্নিত করল আন্দামানের রাজধানী হিসেবে। সিপাহী বিদ্রোহের বিদ্রোহী ও অন্যান্য অপরাধীদের কাজে লাগানো হলো এই কলোনি প্রতিষ্ঠার কাজে। অমানসিক অত্যাচার চালানো হলো। ঘন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে, আদিম উপজাতিদের ছোড়া বিষাক্ত তীরের আঘাতে আর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেল অনেকে। অত্যাচার সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়েও আত্মহত্যা করল কেউ কেউ। রস আইল্যান্ডে হাসপাতাল আগেই তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে গড়ে উঠল সুইমিং পুল, সেক্রেটারিয়েট, মার্কেট, প্রিন্টিং প্রেস, চার্চ, বলরুম, বেকারি, বাসভবন, টেনিস কোর্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইত্যাদি। 1941 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পে এই দ্বীপের প্রভূত ক্ষতি হয় এবং ব্রিটিশরা রাজধানী স্থানান্তরিত করে পোর্ট ব্লেয়ারে। 1942 সালে জাপানি ফৌজ এই দ্বীপটি ব্রিটিশদের থেকে কেড়ে নেয়। 1942 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত এই দ্বীপ জাপানিদের অধিকারে ছিল। 1943 সালের 29 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে ছিলেন এবং মূল ভূখণ্ডের বাইরে এখানেই তিনি প্রথম আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। সন্ধ্যা একটু গাঢ় হলেই পরিত্যক্ত বেকারি ভবনটির দেয়ালে লেজার রশ্মি দিয়ে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এক অসাধারণ পরিবেশন, যা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় এক মর্মন্তুদ ইতিহাসের গর্ভে। হিন্দি গীতিকার গুলজারের অসামান্য ভাষ্যে সেই ইতিহাসের করুণ কাহিনী শুনতে শুনতে যে কোনো লোকের চোখে জল আসতে বাধ্য। গুটিপোকর সুতোর সকল পাঠকদের কাছে স্থাপত্য, অতীত, ইতিহাস মুখরিত ভারতবর্ষের কিছু পথ শুনে এলাম আজ। আগামীতে ইচ্ছে রইল অন্য গল্প শোনানোর। গুটিপোকর সুতো তার গুণমান বজায় রেখে আরও বিস্তৃত হোক আগামী সময়ে, এই আশা নিয়ে শেষ করছি এই ফটো স্টোরি।